এক্সপ্রেস বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি মৌপর্ণা। এক্সপ্রেস বাংলা brought to you by SPS Group of Industries। চলে আসছে খবরে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। পৃথক জেলার মর্যাদা পাচ্ছে আলিপুরদুয়ার। বিধানসভায় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি ভাগের কথা ঘোষণার পরই বাঁধ ভাগে আলিপুরদুয়ারে। অকাল হোলি অকাল দিওয়ালিতে মেতে উঠেছে আলিপুরদুয়ারবাসী। শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জলপাইগুড়িকে ভেঙে পৃথক দুটি জেলা তৈরি করা হবে, যার মধ্যে আলিপুরদুয়ার একটি জেলা এবং জলপাইগুড়ি মালমহকুমাকে নিয়ে আরও একটি জেলা তৈরি হবে। প্রশাসনিক সুবিধা আনতেই এই জেলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার এই সিদ্ধান্তকে বিরোধী দলগুলিও স্বাগত জানিয়েছে। ফলে সর্বদলীয় স্বীকৃতিতে রাজ্যের 20তম জেলার মর্যাদা পেতে চলেছে আলিপুরদুয়ার। যদিও 5 দিন পর আগামী 25শে জুন এই পৃথক জেলা তৈরির কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন সেখানকার মানুষ। অবশেষে বহু টালবাহানার পর সেই দাবিকে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন দুপুরে অকাল হোলি এবং অকাল দেওয়ালি নেমে এসেছে আলিপুরদুয়ারের রাস্তায়। উৎসবে মেতে উঠেছেন সেখানকার মানুষরা। রাস্তায় মোড়ে মোড়ে পরস্পরকে মিষ্টি খাওয়ানো, চলছে বাজি পোড়ানো। রায়দিঘি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে রায়দিঘিতে নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে খুন হন 4 তৃণমূল কর্মী। সেই ঘটনার সরেজমিনে তদন্ত করতেই রায়দিঘি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। খুনের ঘটনার পরই কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে সরকার। শনিবার তিনি নিহত দলীয় কর্মীদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এলাকার কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই রায়দিঘি যাচ্ছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন পর্যন্ত রায়দিঘি কাণ্ডে মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে গত রবিবার রাতে দলীয় সভা থেকে ফেরার পথে 4 তৃণমূল কর্মীকে অটো থেকে নামিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির উস্কানিতেই সিপিএমই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কান্তি গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনাতেই এই খুনের ঘটনা ঘটিয়েছে সিপিএম। তৃণমূলের তরফে কান্তি গাঙ্গুলি সহ মোট 20 জনের বিরুদ্ধে খুনের মামলায় এফআইআর করা হয় থানায়। খুনের ঘটনায় গ্রেফতার হন স্থানীয় সিপিএম জোনাল কমিটির সম্পাদক। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে 10:30 নাগাদ রায়দিঘি খাড়ি এলাকায় সিপিএম জোনাল কমিটির সম্পাদক বিমল ভান্ডারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সারদা কেলেঙ্কারির তদন্তের মাঝে এমপিএস এর আমানতকারীরা বিক্ষোভে সামিল হলেন। তাদের একাংশ শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করলেন সল্টলেকের ইডির দপ্তরের সামনে। এদিন 400 থেকে 500 জন আমানতকারী ও এজেন্ট ইডির অফিসের সামনে আমানত ফেরতের ব্যবস্থা এবং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে জমায়েত করেন। আমানতের মেয়াদ পূরণের পরও গত 1 বছর ধরে টাকা ফেরত পাচ্ছেন না এমপিএস এর লগ্নিকারীরা। এমপিএস এর লগ্নিকারীর সংখ্যা 18.5 লক্ষর কাছাকাছি, যাদের মধ্যে প্রায় 11 লক্ষ আমানতকারীদের আমানতের মেয়াদ পূরণ হয়ে গিয়েছে। কিন্তু তাদের অভিযোগ, গত 1 বছরে কেউই নিজের আমানতের টাকা ফেরত পাননি। আমানতকারী এবং এজেন্টদের সংগঠন এমপিএস গ্রিনারি ডেভেলপমেন্ট লিমিটেডের সম্পাদক কিঞ্জল ভট্টাচার্য জানিয়েছেন, বারবার সংস্থার কর্ণধার প্রমোদ নাথ মান্নার সঙ্গে বৈঠকে মিথ্যা প্রতিশ্রুতি পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হলেন তারা। গড়িয়ার লেকটাউন থানায় এবং সেবির কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। তাই এদিন ইডির দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে এবং সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান তারা। সেবিতে তারা একটা চিঠি দিয়েছে, সেবিতে চিঠি দিয়েছে তারা এই ব্যবসাটা সিআই স্কিমের ব্যবসাটা গুটিয়ে নিতে চায় এবং সেই মর্মে সেবির থেকে নোটিশও দেয় এবং সেবিকে বলে যে তারা তাদের সিআইএসভুক্ত যা সম্পত্তি আছে সেটা সেবি যেন নিয়ে সেটা সমস্ত মানুষদের যেন পেমেন্টটা করে দেয়। অথচ দেখা যাচ্ছে তারা একদিকে বলছে ব্যবসাটা গুটিয়ে দেওয়ার কথা, অপরদিকে কিন্তু তাদের সেই সিআই স্কিমের মানুষের থেকে ব্যবসার টাকা তোলাটা কিন্তু চলে যাচ্ছে। উনি বলছেন যে আইনি জটিলতার জন্য মানুষের টাকা ফেরত দিতে পারছেন না, কিন্তু তাহলে কোন আইনি কারণে সে মানুষের থেকে টাকাটা নতুন করে তুলছে। আমাদের এখন এই মুহূর্তে, আগে আমাদের ছিল এমআইএস ম্যাচুরিটির দাবি, কিন্তু আমাদের দাবিটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা মানুষের যা লগ্নিকৃত যে সমস্ত অর্থ আছে সেই সমস্ত অর্থ আমাদের কাছে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তা যদি না হয়, আমরা ইতিমধ্যে অনেক মিটিং মিছিল করেছি। মুর্শিদাবাদ জেলায় ভাঙন সমস্যা বহুদিনের। ইতিমধ্যেই জেলায় ঢুকেছে বর্ষা, ফের ভাঙনের আশঙ্কায় জেলার মানুষ। এই নিয়ে মুখ খুললেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের ভাঙনের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও রাজ্য সরকারের গাফিলতিতেই তা খরচ হচ্ছে না। ভাঙন রোধে উপযুক্ত পরিকাঠামো নেই পশ্চিমবঙ্গ সরকারের, এমনটাই অভিযোগ করলেন তিনি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জাতীয় সমস্যা হিসাবে
স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তার জন্য টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য সরকারের সেই টাকা খরচ করার পরিকাঠামো নেই, শুনে রাখুন আপনারা। আজকে কাবি মাস্টার প্ল্যানের টাকা স্যাংশন হয়ে গেছে 19শে ডিসেম্বর গত বছরের, 4 আনা পয়সা খরচ হয়নি, অথচ 439 কোটি টাকা কাবি মাস্টার প্ল্যানের স্যাংশন হয়ে বসে আছে। একইভাবে ভাঙন বিধ্বস্ত এলাকার জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকাই রাজ্যকে এগিয়ে এসে কাজ করতে হয়। না, বললামই তো যে ভাঙনের টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, ভাঙনকে আমরা জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করতে পেরেছি, আর্সেনিকের সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি। তার জন্য আজকে কিন্তু টাকার সমস্ত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের টাকা পশ্চিমবঙ্গে খরচ হয় না, কারণ ভাঙন ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গের কোনো পরিকাঠামো নেই। সেখানে ইঞ্জিনিয়ার দরকার, এসএই দরকার, সুপারিনটেন্ডেন্ট দরকার, সেগুলো শর্টেজ চলছে। এক্সপার্ট লোকের দরকার, কারণ ভাঙনটার জন্য এক্সপার্টাইজ দরকার। ভাঙন যে কোনো কন্ট্রাক্টরের কাজ নয়, সেই জায়গাটাই সরকারের গাফিলতির জন্য এই ভাঙন টাকা পেলেও ঠেকানো যাচ্ছে না। অথচ আপনি দেখুন, যেখানে ফারাক্কা ব্যারেজ সরাসরি কাজ করছে সেখানে কিন্তু ভাঙনকে আমরা অ্যারেস্ট করতে পারছি। ফারাক্কা এই জায়গাটাই, ফারাক্কা ব্যারেজ পারে, রাজ্য পারে না। দুর্নীতির অভিযোগে হলদিয়া বন্দরে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার রাতে হলদিয়ায় আসে সিবিআইয়ের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকাল থেকেই তারা তল্লাশি শুরু করেন। ডিকে সাউয়ের নেতৃত্বে জোর কদমে চলে তল্লাশি অভিযান। সূত্রের খবর, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বন্দরের বেশ কিছু আধিকারিক ও একটি সংস্থার বিরুদ্ধে। বারংবার উঠতে থাকা সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সিবিআই। বন্দরের কয়েকজন আধিকারিককে জেরা করে সিবিআই কর্তারা। বন্দরের অপারেশন বিল্ডিং এ চলে তল্লাশি। হলদিয়া ডকে এবং কলকাতা ডক কোর্টে মিলিয়ে বিগত এদিনের এমপি লক্ষণ শেঠ এবং তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারী তত্ত্বাবধানে রিপ্লে পুকুর চুরি করছিল ডক থেকে, এবং কতিপয় অফিসার এর সঙ্গে সংযুক্ত ছিল। এবং তার থেকে বড় কথা, হলদিয়া ডকের ডেপুটি চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাকাটা পোর্টের এরা সংযুক্ত থেকে যেসব জায়গাগুলোতে টেন্ডার দেওয়ার কথা নয়, তা কিন্তু অলিখিতভাবে, টেন্ডার দেয়নি কিছু না, অলিখিতভাবে রিপ্লে কাজ করে যাচ্ছিল। এতে ডকের ক্রমাগতভাবে এ পর্যন্ত প্রায় 35,000 কোটি টাকা লস হয়েছে শুধুমাত্র শোর হ্যান্ডলিং। এর বিরুদ্ধে আমরা মন্ত্রীর কাছে গত 9 তারিখে গিয়ে সশরীরে অভিযোগ দাখিল করেছিলাম। মন্ত্রী সঙ্গে সঙ্গে ওটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। তার ফলশ্রুতি আজকে সিবিআই অলরেডি হানা দিয়েছে। পার্থ প্রতিমায় আক্রান্ত বিজেপি ব্লক সভাপতি নন্দদুলাল বালুইকে ডায়মন্ড হারবার হাসপাতালে দেখতে গেলেন বিজেপির একটি প্রতিনিধি দল। তার সঙ্গে কথা বলার পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। বুধবার রাতে কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে ব্যাপক মারধরে আক্রান্ত হন বিজেপির ব্লক সভাপতি নন্দদুলাল বালুই সহ বেশ কয়েকজন বিজেপির সমর্থক। গুরুতর জখম অবস্থায় নন্দদুলাল বাবুকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুক্রবার ডায়মন্ড হারবার হাসপাতাল পরিদর্শন করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি প্রতিনিধিরা। প্রয়োজনে রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসতে পারে বলে জানান তারা। রাজ্য জুড়ে দলীয় নেতা কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসের প্রতিবাদে আজ রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকদের স্মারকলিপি জমা দেবে বিজেপি। টিএমসি করেছে এবং টিএমসি যারা অপরাধী তাদের ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবি আমরা জানাবো। এবং এখানে ব্যবস্থা না হয়, আজ শুধু এখানে নেই, সব দেখলে ঘোলাতে এটা হলো ঘটনা। এবার দক্ষিণ চব্বিশ সমস্ত জায়গায় ঘটনা ঘটছে। আজ গোসলা বলুন, বাসন্তী বলুন, ভাঙড় বলুন, সমস্ত জায়গায় ওরা টিএমসি টর্চার করছে। ওরা ভয় পেয়ে গেছে যে বিজেপি আসছে, এই আতঙ্ক সমস্ত ওরা আতঙ্কিত, তাই ওরা সন্ত্রাস সৃষ্টি করেছে। এই সন্ত্রাসের প্রতিবাদে আমরা কেন্দ্রীয় কমিটি জানিয়েছি এবং কেন্দ্রীয় কমিটি বলেছে তারাই ব্যবস্থা খোঁজখবর নিচ্ছে, বা প্রয়োজন হলেও কেন্দ্রীয় টিম আবার এখানে পশ্চিমবঙ্গে আসবেন, এই সন্ত্রাসটা দেখতে পরিদর্শন করতে আসবে। তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মাহুলা পাড়া এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দুটি কন্টেনারে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে কন্টেনার দুটি উদ্ধার করে নিয়ে যায়। ওই দুটি কন্টেনারে প্রায় 100টির মতো তাজা বোমা রয়েছে বলে জানা গেছে। কে বা কারা ওই বোমাগুলি রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ।
IQ City. Intelligent living, high thinking. ফিরলাম বিরতির পর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ধানাইপুর গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনাটি ঘটায় ওই যুবক বলে অভিযোগ। শুক্রবার সকালে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রানা শেখ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশের বাড়ি থেকে হোক, আমার বাড়ি ধনাইপুর, পাশের বাড়ি থেকে হোক রুটি করে নিয়ে বাড়ি যাচ্ছিল। সেই সময় রানা বলে এক ছেলে তাকে জোর করে ধরার পর তাকে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করতে নিয়ে যায় বাসের তলে। এটুকু। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টা খানেক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। নাকাল হতে হলো নিত্যযাত্রীদের। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কাদি থানার রসোড়ায়। শুক্রবার সকালে মাথায় করে পাথর নিয়ে যাওয়ার সময় জয়দেব বাগদি নামে এক নির্মাণ কর্মীকে সজোরে ধাক্কা মারে একটি আম বোঝাই গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় কাঁদি মহকুমা হাসপাতালে। ঘটনার প্রতিবাদে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। অবরোধ তুলতে পুলিশ এলে বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষই। পরে কাঁদি থাকার পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেক 10টা নাগাদ নির্মাণ শ্রমিকরা পাথর বইছিল রাস্তা ধারে, তো হঠাৎ করে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে ওকে একবারে রাস্তায় পাশের দেওয়ালের সামনে পিছিয়ে দিয়ে চেপে দিয়েছে। প্রচন্ড ইনজিওর, হসপিটালে ভর্তি আছে। জলবস তাই রাস্তা অবরোধ হয়ে আছে এখন। জয়দেব বাগদি 10টা থেকে হয়ে আছে 1 ঘন্টার উপর। সংবাদ মাধ্যমের দৌলতে নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হলো বন্যায় ভেঙে পড়া রাস্তার সংস্কারের কাজ। গত বর্ষায় প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম। খানাখন্দে পরিণত হয় জেলার বংশীহারি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দাওয়াইয়া গ্রামের রাস্তাঘাট। চরম অসুবিধার সম্মুখীন হয় প্রায় সেখানকার সব মানুষে। রাস্তায় ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এই নিয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। নির্বাচনের কারণে কাজ শুরু করা যায়নি বলে জানান স্থানীয় বিডিও। জেলা প্রশাসন ও জেলা পরিষদের আর্থিক সহায়তা খুব শীঘ্রই কাজ শুরু হবে বলেও জানান তিনি। রাস্তা সংস্কারের কাজে খুশি গ্রামবাসীরা। আমরা খুবই খুশি। এই খুশির কোনো সীমানা নাই। কারণ হচ্ছে 20-25টা গ্রাম আর মোটামুটি কয়েক লাখ বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল হয় না। এই রাস্তার জন্য আরও অন্যান্য রাস্তাগুলো ক্ষতি হচ্ছে, বা গ্রাম বাড়ি ঘর সব কিছু ক্ষতি হয়েছে। এই রাস্তাটা মোটামুটি ধরেন গত বর্ষা থেকে এই 7-8 মাস হয়ে গেল। হ্যাঁ, খুবই খুশি। ভূমিকা আছে সবার, সংবাদ মাধ্যমের প্রচণ্ড ভূমিকা আছে। দেউলিয়া হচ্ছে যেখানে ভাঙাংশটার কাজ, মেরামতের কাজ আমাদের শুরু হয়েছে এবং টোটাল যাদেরকে দেওয়া হয়েছে তারা বলেছে যে মোটামুটি 10 দিনের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে। যেহেতু আবার মাঝে মাঝে বর্ষা হচ্ছে, তার জন্য একটু কাজটা ধীর গতিতে চলছে। আশা করি আগামী 4-5 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। আমাদের নজরেই আছে, কারণ তাছাড়া হচ্ছে আমাদের ওটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশনের আগেই এই রাস্তাটা ভেঙে গেছিলো। তারপরে পঞ্চায়েত ইলেকশনের পরে কাজটা করা যায়নি এবং তারপরে তো এই কাজ করতে এবং লোকসভা ইলেকশন, একের পর ইলেকশন, তো আমরা আগেই প্ল্যানটা নিয়েছিলাম। তারপরে ফান্ডে যেহেতু অনেকটা গর্ত হয়েছে। রাত দুপুরে ভূতের আতঙ্ক। ঘরে ভেতরে জামা কাপড়ে হঠাৎ হঠাৎ আগুন। কেউ কেউ বলছেন বাড়িতে অলৌকিক জগতের মানুষেরা বাসা বেঁধেছে। তবে কারণটা যাই হোক না কেন, আপাতত ভূতাতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়ার মেঝিয়া ব্লকের ভাড়া গ্রামের বাসিন্দাদের। বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের ভাড়া গ্রাম। এই গ্রামেরই রুইদাস পাড়ায় একই পরিবারের 4টি বাড়িতে দীর্ঘ 5 দিন ধরে হঠাৎ আগুন লাগার মতো ঘটনা ঘটছে বলে দাবি পরিবারের সদস্যদের। এমনকি এও দাবি 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের গায়ে আগুন লেগে যায়। ঠিক কী কারণে এই আগুন, সেই প্রশ্নের উত্তর নেই পরিবারের সদস্যদের কাছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। পরিবারের সদস্যরা জানান বিভিন্ন অলৌকিক ঘটনার শিকার করছে তারা।
এক কথায় রাত বিরেতে অশরীরী আত্মারা ঘরের মধ্যে যেন বাসা বেঁধেছে। আমি যখন ব্রেন যাই সাথে সাথে আগুন লাগে সেটা দেখে চুরিগুলো নিজেতে এসে শুনছি যে আগুন লেগেছে। তারপর শুনে বোধ আবার চুরিগুলো দিয়ে আবার দেখছি 12টার সময় আগুন লাগলো। আগুন লাগার পর আবার যখন বাইরে বসি দেখছি 4:30টার সময় আগুন লাগে। 4:30টার সময় আগুন লাগার পর দাদা ঘর আগুন লাগলো। ওই কি সেম কেস 4:30 মানে 5 মিনিট দেখতে যাই তখন আগুনটা লেগে যায় ওটার তারে। তারপর আল্লাহ তো লেগে যায় বাসা আল্লাহ। কখন ওটা? 10টায়। তারপর 4টার সময় কোথায় আগুন লেগেছিল তারে ওখানটাতে 4টার সময় লেগে যায় আগুন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রশাসনিক কর্তা এবং বিজ্ঞান মঞ্চের লোকেরা এবং ঘটনার কারণ স্বরূপ বিভিন্ন দিক তুলে ধরেন। এমনকি এই ঘটনায় অলৌকিকতার মাঝে লৌকিক ষড়যন্ত্রের বিষয়টিও একেবারে ফেলে দিতে পারছেন না তারা। আমরা এটা যে বিষয়টা বললেন সেই বিষয়টা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হই এবং আমরা বলবো এই বিষয়টাও তো তাই, এখানে কোনো অলৌকিকের কোনো স্থান হতে পারে না, এটা আমরা জেনে নিই বিষয়টা। আমি আজকেই আমার যে বিশেষ টিম, যে পদার্থবিজ্ঞানেরই হোক, রসায়ন বিজ্ঞান বা অন্য সেই টিমকে এনে পরে দেখে নিই বিষয়টা কি, তারপরে আমি আমার উপনীত হব যে কিন্তু আমরা বিজ্ঞান মঞ্চ এই অলৌকিক বলে এই যে হঠাৎ লেগে যাচ্ছে এটা কোনো মতেই আমরা বিশ্বাস করতে পারি না। এটা কোনো না কোনো একটা কারণ থাকবেই, কারণ না থাকলে কোনো বিষয় থাকতে পারে না। তবে কারণটা যাই হোক না কেন, একবিংশ শতাব্দীতে কুসংস্কার যেন এখনো রয়েছে, ঠিক এমনটাই ধারণা এক শ্রেণীর মানুষের। আবার অনেকের যুক্তি, দিন যেমন আছে তেমন আছে রাত্রি, তাই লৌকিকতার অস্তিত্ব থাকলেও অলৌকিকতার অস্তিত্বকে একেবারে অস্বীকার করা যাবে না। সত্যি কি অদৃশ্য শক্তি নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখন সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ভাড়া গ্রামের বাসিন্দারা। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।